পয়সা নেয় আর আমার মামলা চালা যায়। সিক্রেট আইন আপনি ভঙ্গ করার অপরাধে আপনি অধ্যক্ষ মানি না হাইকোর্টের ইয়াতে আপনারা হাইকোর্ট সেটা হাইকোর্ট আপনি চাচাকে আমাদের মাঝে ফেরে যাই। তো আমি মামলার বাদী হিসাবে মানে এতটুকু পরিমাণ রিজার্ভ করি যে আমাকে জানাটা প্রয়োজন ছিল যে ভাই উঠাচ্ছি। দ্য ইনভেস্টিগেশনের আজকের অনুসন্ধানে দেখবেন সত্য সংবাদ সংগ্রহ এবং প্রকাশ কতটা বিপজ্জনক হতে পারে গণমাধ্যম কর্মী, গণমাধ্যম মালিক এবং তাদের পরিবারের জন্য। ফেসবুকে লাইভ করে কৃষক মাহফুজুল হত্যাকাণ্ডে মামলা নিতে পুলিশের চরম অনীহা এবং রাজনৈতিক নেতাদের জড়িত থাকার তথ্য উঠে এসেছিল দ্য ইনভেস্টিগেশনের প্রথম পর্বে। অনুষ্ঠানটি প্রচারের পর তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। তখন পুলিশ মামলা নিতে বাধ্য হলেও আমাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অনুষ্ঠানটি প্রচারের আগে বক্তব্য নিতে যোগাযোগ করা হলে টিম ইনভেস্টিগেশনকে হুমকি দিয়ে দিনাজপুরের এসপি বলেছিলেন, নিউজ প্রচার করেন তো দেখি। এরপর নিজের বদলির ঠিক আগ মুহূর্তে এই হুমকিকে বাস্তবে রূপ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। আর এতে তাকে সহযোগিতা করেছে স্থানীয় থানা পুলিশ এবং কতিপয় বিএনপি নেতা। দ্য ইনভেস্টিগেশনের প্রথম পর্ব প্রচারের আগে এভাবেই হুমকি দিয়েছিলেন দিনাজপুরের পুলিশের সাবেক এসপি মারুফাত হোসেন। অনুষ্ঠানটি প্রচারের পর এবং নিজের বদলির ঠিক আগ মুহূর্তে দ্য নিউজ থেকে প্রতিশোধ নিতে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন এই পুলিশ কর্মকর্তা। কারণ দ্য ইনভেস্টিগেশনে প্রচারিত প্রথম পর্বে তার হুমকির পাশাপাশি ফেসবুক লাইভে মাহফুজুল হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিতে পুলিশের চরম অনীহা এবং চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ডে বিএনপি নেতা রেজানুল হকের ভাই মিনহাজুল হক ও তারই ঘনিষ্ঠ মমিন গেদুর জড়িত থাকার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। শুধু তাই নয়, উল্টো নিহত কৃষকের ছেলেকে বাবার হত্যা মামলায় আসামি করা হবে এমন হুমকি দিয়েছিলেন পার্বতীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, যার অডিও রেকর্ডও প্রকাশ পায় দ্য ইনভেস্টিগেশনের ওই পর্বে। মানুষ মরে গেছে, এই মরা মানুষ নিয়ে আপনার ব্যবসা শুরু করুন। ঠিক আছে, আপনারা যদি এতই যদি বুঝেন আমি বললাম দিয়ে যান, আপনারা দিবেন না। এরপর অনেকটা চাপে পড়েই মামলা নিতে বাধ্য হয় থানা পুলিশ। দ্য ইনভেস্টিগেশনের প্রথম পর্বে এমন অর্জন নিশ্চয়ই আমাদের পুরো টিমের জন্য আনন্দের ছিল, তবে আমাদের জন্য অপেক্ষা করছিল খুবই ভয়ঙ্কর কিছু। গত 23 নভেম্বর দিনাজপুরের সাবেক পুলিশ সুপার এবং বিএনপি নেতা রেজানুল হকের বিতর্কিত ভাই মিনহাজুল হকের নির্দেশেই নিজ বাসভবনের সামনে থেকে টেনে হিচড়ে আটক করা হয় দ্য নিউজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের বৃদ্ধ পিতাকে। নিয়ে যাওয়া হয় পার্বতীপুর মডেল থানায়। খবর পেয়ে কয়েক ঘন্টার ব্যবধানেই ঘটনাস্থলে হাজির টিম ইনভেস্টিগেশন। শুরু হয় দ্য ইনভেস্টিগেশনের অনুসন্ধান। সূত্র বলছে, আটকের আগে কোনো মামলাতেই আসামি ছিলেন না বৃদ্ধ নূর মোহাম্মদ পাইকার। এমনকি 2023 সালে হজ ও উমরা পালনের পর থেকে রাজনীতি থেকে পুরোপুরি দূরে রয়েছেন তিনি। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে কথা হলে তারাও নূর মোহাম্মদ পাইকারকে নিরীহ বলেই দাবি করছিলেন। আমার জানা মতে উনি খুব ভালো লোক, আমাদের গ্রামে অনেক অনুদান করছে। উনি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মসজিদ মাদ্রাসা অনেক অনুদান আছে। গ্রামবাসীকে হাজার হাজার লোককে আপনি যা জিজ্ঞাসা করেন, আমার মতো আরও অনেককে আপনারা জিজ্ঞাসা করেন। যেদিন আমি শুনতে পারলাম যে উনি অ্যারেস্ট হয়েছে, পুলিশ নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, সেদিন আমি নিজে আত্মহারার মতো হয়ে গেছি যে কি হলো। চাচা এত ভালো লোক, উদ্যোগ মহলের কর্তৃপক্ষ মহলের কাছে আমি বিনীতভাবে আহ্বান করতেছি, চাচাকে আমাদের মাঝে ফিরে দেখ, আমরা যেন আবার চাচাকে আমাদের মাঝে ফিরে যাই। যারা ফ্যাসিস্ট, যারা অত্যাচারী, যারা জুলুমকারী, তাদের বিষয়ে আইন আছে, কিন্তু যারা শুধু পোস্টে আছে, এদেরকে শুধু পোস্টে নাম থাকার কারণে তাদেরকে আপনারা আগের মামলায় এখন ধরবেন, এটা হতে পারে না। তখন ওসি সাহেব আমাকে বলতেছে যে না, ওনার নামে মামলা আছে। আমি বললাম যে মামলা আছে? উনি বলতেছে মামলা আছে মানে 5ই আগস্টে বৈষম্য বিরোধীরা মামলা করেছিল। আমি বললাম উনি কি এজাহারভুক্ত আসামি? উনি আমাকে বলছেন না, উনি হচ্ছে পলাতক, উনি হচ্ছেন অজ্ঞাতনামা। আমি বললাম অজ্ঞাতনামা আর সুনির্দিষ্ট অভিযোগ তো এক না,
কারণ আপনি এখন যে কোনো কাউকে ধরে আপনি বলতে পারেন যে সেও অজ্ঞাতনামা। এই প্র্যাকটিসটা তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ করে গেছে, সেই প্র্যাকটিস কি এখন চালু থাকবে? একদম দিনের আলো মতো সত্য যে এই পার্বতীপুরের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা ডেটা কালেক্ট করি যে আসলে কারা কারা ফ্যাসিস্ট ছিল বা ফ্যাসিস্টের সহযোগী ছিল, এই গত 1.5 বছর যাদের নাম আসেন তাদেরকে আপনারা কেন ধরছেন? ব্যক্তিগত জীবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণমুখী কাজে বেশি সময় দিতেন দ্য নিউজের এমডি আনোয়ারুল ইসলামের পিতা নূর মোহাম্মদ। বিশেষ করে পার্বতীপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর জন্য কল্যাণমুখী নানা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন এই খবর শুনেই অনেকটা ক্ষোভে ফেটে পড়ে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন। কেউ কারো বাসায় আসতে পারে নাই, আর উনি মোটরসাইকেলে করে চাল দিয়ে দিয়ে বেড়াইছে বাসায় বাসায়। আচ্ছা, উনি কি হজ থেকে আসার পর রাজনীতির সাথে কি সেইভাবে জড়িত ছিল? ঈদে দেওয়ার কাপড় চোপড় দেয় আদিবাসী মুসলমান সবাইকে, তারপরে ঠান্ডার সময় কম্বল দেয়। ওনাকে আর যে কি অসুখ বিসুখ হয়েছে তাক দেখাশোনা করে। তাদের অভিযোগ পরিকল্পিতভাবেই ফাঁসানো হয়েছে তাদের শুভাকাঙ্ক্ষী নূর মোহাম্মদকে। তার সাথে কাটানো দীর্ঘ সময়ে ফ্যাসিস্ট বা এর দোসরের মতো কোনো আচরণ বা ব্যবহার তার মধ্যে দেখেননি বলে দাবি করেন সাঁওতাল জনগোষ্ঠীর এই মানুষজন। এর মধ্যেই বিপুল অর্থের বিনিময়ে কৃষক মাহফুজুল হত্যা মামলায় আদালতে দেয়া চার্জশিট থেকে মূল হোতাদের নাম বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ এনে ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত কৃষকের পরিবার। এ সময় রেজানুল হক, তার ভাই মিনহাজুল হক, মমিন গেদু ও স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ আনেন তারা। একই সঙ্গে বিএনপি নেতা পরিচয়ের কারণে দিনাজপুরের আলোচিত কৃষক মাহফুজুল হত্যা মামলার চার্জশিট থেকে রেজানুল হকের ভাই মিনহাজুল হক ও তার ঘনিষ্ঠ মমিন গেদুর নাম পুলিশ বাদ দিয়েছে এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত অভিযোগও দেয় নিহতের পরিবার। বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী ইব্রাহিম খলিলের বক্তব্য জানতে চাইলে তিনিও ক্ষমতার প্রভাব দেখান দ্য ইনভেস্টিগেশনকে। সাংবাদিক এবং দ্য নিউজের এমডিকে দিনাজপুরে লটকিয়ে রাখার কথা বলেন তিনি। ভিডিও বাড়ি সুবর্ণ সালাদ আমার দিলে এলাকা তোর ভাই ভাগি আছে, ধরে মদ খাবো আমরা। আরে আপনি কোন সাংবাদিক নন, আমি সাংবাদিক হলে আমাকে আপনাকে ফোন দেবেন আপনি। আমরা আপনার নাম্বারটা আমি জায়গা মতো দিচ্ছি, আপনার খোঁজ দিচ্ছেন দেখি কি রাখবেন। আপনি সঠিক তদন্তে এখানে আসেন, যেদিন মধ্যপ্রায় আসবে সেদিন আমাকে ফোন দেন। ঢাকা থেকে আপনি কি তদন্ত নেবেন? এবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের মুখোমুখি হতে চায় টিম ইনভেস্টিগেশন। আমাদের সঙ্গে থানায় হাজির দিনাজপুরের প্রথম সারির স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। প্রবেশ করতেই টিম ইনভেস্টিগেশনকে দেখে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়তে শুরু করেন অফিসার ইনচার্জ। সাংবাদিকরা কোথায় কিভাবে কোন ফুটেজ নিতে পারবেন আর কোনটা নিতে পারবেন না সে বিষয়ে জ্ঞান দিতে থাকেন তিনি। এক পর্যায়ে সাংবাদিকদের মোবাইল থেকে শুরু করে ক্যামেরা পর্যন্ত রেখে আসতে বলেন এই পুলিশ কর্মকর্তা। কোনো চোর চুরি করার পর যেমন সিসিটিভি ক্যামেরাকে ভয় পায়, ঠিক তেমনই গণমাধ্যমের ক্যামেরা দেখে যেন ভয় পাচ্ছিলেন ওসি আব্দুল্লাহ আল মামুন। ইলেকট্রনিক ডিভাইস আছে, মোবাইল থেকে শুরু করে সবগুলো নিয়ে যদি বলেন কথা বলবো। আমি কথা বলবো, আচ্ছা অফিশিয়ালি কথা বলে আমার পুলিশ সুপার বা আমার অতিরিক্ত পুলিশ সুপার। আচ্ছা আমি আপনার বক্তব্য নিব না। তার কথা অনুযায়ী থানার ভেতরে কিংবা বাইরে কোনো ভিডিও ধারণ করতে হলে সবার আগে নিতে হবে তার অনুমতি। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও হাইকোর্টের রুলের বিষয়টি জানাতে গেলে আরও বেশি ক্ষেপে যান এই কর্মকর্তা, যেন আদালতের নিয়ম নীতির ঊর্ধ্বেই রয়েছেন তিনি। আচ্ছা আমি নিতে পারবো, আপনি কথা বলেন। এটা হলো আপনি অফিশিয়াল সিক্রেট আইন আপনি ভঙ্গ করার অপরাধে আপনি দোষী সাব্যস্ত হবেন। না আমি যদি মানি না হাইকোর্টের ইয়াটা আপনারা হাইকোর্ট সেটা হাইকোর্ট আপনি হাইকোর্টের আদেশ মানেন না। কারণ এটা একটা স্থাপনা, এর একটা ভ্যালু আছে, এখানে অস্ত্র রাখা হয়। আমি অস্ত্র রাখা হয়, তার ছবিটা আপনি তুলছেন। এটা আমি যদি আইন যদি প্রয়োগ করতে পারি। নূর মোহাম্মদ পাইকারকে কেন গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, জুলাই বিপ্লবের হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি এজাহারভুক্ত নন, তদন্তপ্রাপ্ত আসামি। পার্বতীপুরে যে একটা মার্ডারের একটা বিষয় আমি জানি না 71 এবং
ওনার ছেলেও অভিযোগ করছে, তার ফ্যামিলিও অভিযোগ করছে যে এই নিউজটা করার কারণেই আমি তো বললাম যে সেই নিউজটা হয়েছে কিনা সেটাই তো আমি জানি না। প্রশ্ন উঠছে 2 বছর পর জুলাই আন্দোলনের হত্যার অভিযোগে দায়ের করা হত্যা মামলার তদন্তে শুধু নূর মোহাম্মদ পাইকারের নাম কিভাবে উঠে আসে। বিষয়টি জানতে মামলার তদন্তকারী কর্মকর্তার মুখোমুখি হই আমরা। তার মুখে উঠে আসা জবানবন্দি শুনে মনে হচ্ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের স্বৈরাচার ও বর্বর পুলিশকেও হার মানিয়েছে বর্তমান পুলিশিং ব্যবস্থা। পরদিন এই মামলার শুনানির ঠিক আগ মুহূর্তে আদালত প্রাঙ্গণে হাজির আমরা। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে থামিয়ে কথা বলার চেষ্টা। নূর মোহাম্মদ পাইকার সম্পর্কে প্রশ্ন করতেই এই কর্মকর্তার মুখেই শোনা যায় ভয়ঙ্কর তথ্য। মামলার এই ঝাড়ে তো তার নাম মানে 80 থেকে 100 জন, আমরা 80 থেকে 100 জন ধরতে পারবো। আবার কথা রেকর্ড করতেছেন না? ক্যামেরা দেখেন। থানার ওসি নূর মোহাম্মদ পাইকার মামলার তদন্তে প্রাপ্ত আসামি দাবি করলেও খোদ মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন তদন্তের বিষয়ে তিনি কিছুই জানেন না। তার ভাষ্যমতে বিপুল টাকা পয়সার বিনিময়ে নূর মোহাম্মদ সহ এই পর্যন্ত 25 জন নিরীহ মানুষকে আসামি করে কারাগারে পাঠিয়েছেন ওসি মামুন নিজেই। এটা তো বলা ঠিক না। হ্যাঁ, এই মামলা আমার কাছে ছিল ভাই। হ্যাঁ, আচ্ছা, আমি বিশ্বাস করেন 25 জন লোক ধরছি, আমি একটাও ধরিনি। অফিস ধরে আমাদের পয়সা নেয় আর আমার মামলা চালা যায়। আমি 2 মাস আগে ট্রেনিংয়ে গেছিলাম, আমি মামলা করে দিয়ে দিচ্ছি। এই লোককে 3 বার ধরবার গেছিলাম, আমায় আয়ু আমি আরেকজন তার বাড়িতে নিয়ে গেছি 2 দিন। তারপরে বলছেন ধান্দাবাজ, বোঝেন না। এই কালকে বৃদ্ধ নূর মোহাম্মদ পাইকারকে মামলার আসামি করা কিংবা তাকে তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে অভিহিত করার বিষয়টি যে উদ্দেশ্য প্রণোদিত, সাজানো ও মিথ্যা, সেই বিষয়টি মোটামুটি পরিষ্কার। এবার স্থানীয় এনসিপি নেতা ও জুলাই বিপ্লবের হত্যার অভিযোগে দায়ের করা এই মামলার বাদীর সঙ্গে কথা বলতে চাই আমরা। তার অভিযোগ নূর মোহাম্মদ পাইকার সম্পর্কে নানা হন এই বাদীর। তাকে না জানিয়েই তারই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার নানাকে। তো আমি মামলার বাদী হিসাবে মানে এতটুকু পরিমাণ রিজার্ভ করি যে আমাকে জানাটা প্রয়োজন ছিল যে ভাই উঠাচ্ছি, সে হোক আওয়ামী লীগের, হোক বিএনপির, বা হোক আদার্স যে কোনো পলিটিক্যাল দলের হোক, কিন্তু এটা আমাকে জানা প্রয়োজন ছিল যেহেতু মামলাটা আমি কিন্তু করছি। বিশেষের দায়টা কিন্তু আমারই আসবে। সো ইউনিয়ন বিপি সবাই কিন্তু আমরা ভাই চাচা, অতএব কে কোথায় কার স্বার্থে করতেছে এটা কিন্তু আমার জানার প্রয়োজন। কারণ শুধু তাই নয়, মামলার এজাহারভুক্ত আসামি নন এমন বহু মানুষকে আসামি করেছে থানা পুলিশ। বাদী হিসেবে বারবার নিষেধ করার পরও তার কথায় কান দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ কি ইনফর্ম করেছিল আপনাকে? পুলিশ মানে এটাতে তো ইনফর্ম করেই নেই। ইভেন আমি পুলিশকে বিষয়টা মানে আগে যে আসামিগুলো ওঠা হয়েছিল তাদেরকেও বলছিলাম যে আমি যেহেতু মামলার বাদী, তো অ্যাটলিস্ট আমাকে বিষয়টা ইনফর্ম করা তাদের দরকার। তো তারা যখন যায় তারা বলে যে হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম করব, কিন্তু তারা আসলে কিসের মারুফতে যে কাজটা করে বা কিসের জন্য যে করে বা কার সাহায্যে যে করে আমাকে মানে নোটিস করার কোনো প্রয়োজন মনে করে না তারা। বা অনৈতিকভাবে নূর মোহাম্মদকে এই মামলায় গ্রেপ্তার দেখানোয় পুলিশের বিরুদ্ধে আদালতে এফিডেভিট জমা দেন মামলার বাদী নিজেই। এ সময় আদালত প্রাঙ্গণেই কথা হয় দ্য নিউজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের সঙ্গে। দ্য ইনভেস্টিগেশনের প্রথম অনুষ্ঠানে কৃষক হত্যায় স্থানীয় বিএনপি নেতা রেজানুল হক, তার ভাই মিনহাজুল ও তাদের ঘনিষ্ঠ মমিন গেদুর বিষয়টি উঠে আসাই কাল হয়েছে তার পিতার জন্য, এমন অভিযোগ আনোয়ারুল ইসলামের। একজনকে মারা হয়েছিল, সেটা 11 দিন ধরে মামলা হচ্ছিল না। পরবর্তীতে এটা আমার পত্রিকা নিউজ করেছিল। সেই নিউজের প্রেক্ষাপটে আমি দেখতেছি সেই ক্রোধে ক্রোধান্বিত হয়ে একটা পক্ষ এই কাজটা করিয়েছেন। এবং আমি যেটুকু শুনেছি যে আমাদের যে এখানকার বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী যিনি, তার যে ভাই, তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের বিস্তর অভিযোগ রয়েছে এলাকায়। আপনারা একটু অনুসন্ধান করলে জানতে পারবেন এই বিষয়টা নিয়ে। এবং তিনি এর সাথে ইনভলভ এবং থানার ওসিকে টাকা দিয়ে এই কাজটা করিয়েছেন। আমাদের অনুসন্ধান বলছে এই ষড়যন্ত্রে এসপি ও পার্বতীপুরের ওসির পাশাপাশি জড়িত রয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা। উজ্জ্বল কুমার নামের এই কর্মকর্তা পার্বতীপুর থানার অধীনস্থ মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের আইসি হিসেবে দায়িত্বে আছেন। কৃষক মাহফুজুল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মমিন গেদুর বাসায় ভাড়া থাকেন তিনি, যার কারণে এই হত্যাকাণ্ডে যেন মমিন গেদুর নামে মামলা না হয় সেজন্য তখন তদবির করছিলেন তিনি। এই তদবিরে যখন তিনি ব্যর্থ, এর পরপরই পুলিশের এসপি এবং বিএনপি নেতার ভাই
মিনহাজুলের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র শুরু করেন তিনি। সূত্র বলছে 2019 সালে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে জামায়াত নেতাদের উপর ব্যাপক দমনপীড়ন চালিয়েছিলেন এই কর্মকর্তা। এছাড়া ভারতের কট্টরপন্থী হিন্দুদের সংগঠন ইসকনের সদস্য এই উজ্জ্বল কুমারের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে। জি, এখানে উজ্জ্বল কুমার ছিলেন 2019 সালে সাতক্ষীরা জেলার দেবহাট থানার অফিসার ইনচার্জ হিসাবে। এ সময়ে উনি জামাত এবং বিএনপির সীমাহীন অত্যাচার করেন। 5 আগস্টের পরে আমরা শুনছি যে উনি নাকি দিনাজপুর জেলায় গেছেন, তারপরে বাকিটা আর খবর নিতে পারিনি। বদলি হয়ে দিনাজপুরে আসার পরও তার অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য যেন বন্ধ হয়নি। এখনো বিভিন্ন মানুষকে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই উজ্জ্বল যতদিন এরকম আছে মাসে জ্বালা যন্ত্রণা থাকবে। আর হইলো কোসেরা তো প্রতিটা মানুষের তো টাকা নেওয়া খালি, যে লোকটা টাকা দেয় না ওই লোকটাকেই ধরায়। খোঁজ নিয়ে জানা গেছে সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল এই কর্মকর্তার বিরুদ্ধে। তখন প্রশাসনিক কারণে ডিবিতে বদলি করা হয়। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। এমনকি অভিযোগের বিষয়ে বিএনপি নেতা রেজানুল হকের ভাই মিনহাজুল হকের সঙ্গেও বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আজকের আয়োজনে দেখলেন দ্য ইনভেস্টিগেশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রচারের পর বিএনপি নেতার ভাই ও তার ঘনিষ্ঠদের সহযোগিতায় কিভাবে দ্য নিউজ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন এই 3 পুলিশ কর্মকর্তা। এরপর দেখবেন দিনাজপুরে কিভাবে সন্ত্রাস ও লুটপাটের সাম্রাজ্য কায়েম করেছেন বিএনপি নেতা রেজানুল হকের ভাই মিনহাজুল, মমিন গেদু ও ইব্রাহিম নামের এই 3 ব্যক্তি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।